তুমি একজন পুলিশ অফিসারের মেয়ে, যাকে তন্ময় ভাই আর তার সঙ্গীরা মেরে ফেলেছে সপরিবারে। এম আই রাইট? ঐশী কিছুটা থতমত খেয়ে গেল, কণ্ঠনালী আটকে যেতে লাগলো, মুখের লালা দিয়ে গলা ভিজিয়ে বলল, তুমি কি করে জানলে? অমল হাসল, ধূসর রঙের শার্টের সামনে দুটো বোতাম খুলে পিছন দিকে ঠেলে দিল, সানগ্লাস খুলে টেবিলে রাখলো, অতঃপর ঐশীর দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, তুমি নিজে বলছো সব? মানে? তন্ময় ভাইকে খুন করার সময় তুমি নিজ মুখে বলছো সব। ঐশী বারবার যেন চমকে চমকে উঠতে লাগলো। এই ছেলেটা বহুত শিয়ানা, এত কিছু জেনে গেল। ঐশী বলল, কি চাও তুমি? অমল ঐশীর দিকে কিছুটা ঝুঁকে এলো। ঐশী চমকে স্থির হয়ে বসে রইল। অনল মৃদু হেসে বলল, তোমার মৃত্যু খেলার সাথী হতে চাই, দুজন মিলে খুন করব ওদের, রাজি? ঐশী তেচরা ভাবে বলল, আমি তোমায় বিশ্বাস করি না, আর এতে আমার লাভটাই বাকি। অনল আবার চেয়ারে হেলান দিল। শক্ত মনের অধিকারী ছেলের চোখের গা বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা টসটসে জল। ঐশী হতবাক চোখে চেয়ে রইল ওর দিকে। অনল নিজের চোখ মুছে আবার সোজা হয়ে বসল, গম্ভীর গলায় বলল, লাভ লাভ কি লোকসান জানি না, তবে একজন বড় ভাই হিসেবে ওদের মারা আমার কর্তব্য। ঐশী প্রশ্নবোধক চোখে তাকালো ওর দিকে। অনল বলতে লাগলো, আমার একটা ছোট বোন ছিল, নাম পুতুল। নামের মতো, দেখতেও পুতুলের মতন ছিল। বাবা নেই আমার, মা ছিলেন শুধু। পুতুল গ্রামে পড়াশুনো করতো, আর আমি ঢাকায় পড়তাম আর টিউশনি করে বাড়িতে টাকা পাঠাতাম। তন্ময় আর তার সঙ্গপাঙ্গ গ্রামে গিয়েছিল কি কাজে, আর সেখানেই অভিশাপ লেগে গেল। একদিন আমার ফুলের মতন বোনের ওপর নজর পড়ল তন্ময় ভাইয়ের। তারপর প্রতিদিন ওর পিছু নেওয়া, ওকে বিরক্ত করা। আমি এসবের কিছুই জানতাম না, শহরে ছিলাম। পুতুল আমায় লজ্জার কারণে কিছুই বলতো না, কিন্তু একদিন সকালে শুনি পুতুল রেপ হয়েছে। আমার মাথার চক্কর দিতে লাগলো এসব শুনে। সেদিন ধর্মঘাট ছিল, গ্রামে যাওয়ার কোনো উপায় নেই। সেদিন সারাদিন ঘুরে একটাও গাড়ি পাইনি। পরের দিন খুব কষ্ট করে গাড়ি জোগাড় করে বাড়িতে যাই, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। বোন আমার সুইসাইড করেছে, আর মা এসব দেখে হার্ট অ্যাটাক করেছেন। বিশ্বাস করো, এসব দেখে আমার মাথা ঘুরছিল। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। হাতে ছিল একটা সুইসাইড নোট, পুতুলের লেখা। সেখান থেকে এই সব তথ্য জানতে পারি। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল অনল নামের ছেলেটার দিকে। প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে পড়ছে এই ছেলেটা। অনল একটু থামলো, গ্লাস থেকে পানি খেলো এক ঢোক, তারপর চোখ মুছে আবার বলতে লাগলো, তারপরও তন্ময়দের দলে যোগ দেয় নিজের পরিচয় গোপন করে, কিন্তু কখনোই ওই নরপিশাচকে মারতে পারেনি। কিন্তু তুমি পেরেছো। যে মেয়ের নেশা ওর জীবনে ফুটতি ছিল, সেই নেশাই ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমার এই সিদ্ধান্ত, তোমার সাথে কাজ করব আমি, তোমার দুঃসময়ের বন্ধু হয়ে। অনল ডান হাত বাড়িয়ে দেয় ঐশীর দিকে, মিহি আওয়াজে বলে, ফ্রেন্ডস। ঐশী মুচকি হেসে অনলের দিকে হাত বাড়িয়ে দেয়। দুজন হ্যান্ডশেক করে। দুজনের চোখে প্রতিশোধের আগুন। সিএনজি এসে থামলো ঐশীর ভাড়া বাড়ির সামনে। ঐশী টাকা মিটিয়ে নেমে দাঁড়ালো। সিএনজি এসে থামলো ঐশীর ভাড়া বাড়ির সামনে। ঐশী টাকা মিটিয়ে নেমে দাঁড়ালো। বাড়ির গেট খুলতে খুলতে চারপাশে তাকালো। আশেপাশের মানুষজন কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। ঐশী এতে একটু অবাক হলো, কিন্তু পাত্তা দিল না। গেট খুলে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করলো। 2 তলায় যেতেই নিজের ঘরের বাইরে তালা ঝুলানো পেল। ঐশী হতবাক হলো, ভ্রু কুচকে তাকালো তালার দিকে। সে তো লক করে গিয়েছিল, তালা দেয়নি। তাহলে এই তালা কোথা থেকে আসলো? ঐশী তালাটা নেড়ে ধ্যাত বলল। ব্যাগ আঁকড়ে ধরে একতলায় বাসার মালিকের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় কলিং বেল বাজাতেই মালিক বউ এসে দরজা খুলে দিল। ঐশীকে দেখেই তার মুখ কালো হয়ে গেল। নাক মুখ কুচকে বললেন, কি ব্যাপার, মেয়ে এখানে কি চাই? ঐশী সোজা সাপটা বলল, আমার ঘর তালা দিয়েছেন কেন? চাবি দিন। মহিলা কোমরের শাড়ির আঁচল গুছে ঝগড়া করার মনোভাব নিল। কড়া গলায় বলল, দিব না। বাইরে রং তামাশা করে বেড়াবে, আর রাত হলে আমার পবিত্র বাড়িতে এসে ঘুমাবে? এসব হবে না আমার বাড়িতে। যাও, নিজের পোটলা নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাও। ঐশী অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল। রং তামাশা মানে? ঐশী অবাক হয়ে বলল, আমি রং তামাশা করে বেড়াই? কে বলেছে আপনাকে? কে বলবে আবার? আমার চোখ নাই? আমি নিজ চোখে পত্রিকায় দেখেছি। ঐশী আত্মবিশ্বাসী গলায় বলল, দেখান দেখি পত্রিকা, আমিও দেখি কি এমন রং তামাশা করি আমি, দেখান। মহিলা মুখ তেতো করে এগিয়ে গেল ভিতরে। একটু পর একটা পত্রিকা নিয়ে আবারও সামনে দাঁড়ালো। ঐশীর দিকে পত্রিকা বাড়িয়ে দিয়ে বলল, নিজ চোখে দেখো নিজের কীর্তিকলাপ। ছি ছি ছি,
আমার বাড়িতে কেউ এসব করে বেড়ায়? তওবা তওবা। ঐশী বিরক্ত চোখে মহিলাটার দিকে তাকালো। ছো মেরে ওনার হাত থেকে পত্রিকা নিয়ে চোখ বুলালো। ঐশী থমকে গেল। বিশ্বাস হচ্ছে না তার। চোখ বড় বড় করে তাকালো খবরটার দিকে। সব কিছু অবিশ্বাস্য লাগছে। চোখ মুছে আবারও তাকালো ছবিটার দিকে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ঐশী আর জুভান একে অপরের খুব কাছাকাছি আছে। জুভান ঐশীর এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। ছবির নিচে আর্টিকেল লেখা, এই অজ্ঞাত মেয়ে আর সুপারস্টার জুভান একে অপরকে ডেট করছেন। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন জুভান সেই অজ্ঞাত মেয়েকে বাঁচাতে মাতাল ছেলেগুলোকে মেরে রক্তাক্ত করেন। তিনি নিজ মুখে বলেছেন এই অজ্ঞাত মেয়েকে তিনি ভালোবাসেন। জানা যায় হারিয়ে যাচ্ছে। পরের পৃষ্ঠা উল্টিয়ে বাকি খবর পড়বে সেই শক্তি তার নেই। মহিলা ঐশীর হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে বললেন, হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। আমার বাসা থেকে বেরিয়ে যাও তুমি এক্ষুনি। এসব রং তামাশা আমার ঘরে চলবে না। তওবা তওবা। কথাটা বলে মহিলা ঐশীর মুখের উপর দরজা বন্ধ করে দেন। ঐশী মাথা ভুভু করতে থাকে। এসব কি লেখা হয়েছে তার নামে? সে আর জুভান? ছি ছি। ঐশী ব্যাগ হাতে নিয়ে জুভানের বসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জুভান মাত্রই ঘুম থেকে উঠল। এখন দুপুর 2টো বাজে। জুভান একটা হাই তুলে টি টেবিল থেকে কফির কাপ হাতে নিল। কাপে চুমুক দিবে তার আগেই শাহাদাত হন্ততন্ত হয়ে রুমে ঢুকল। জুভান কাপ হাতে রেখে শাহাদাতের দিকে তাকালো। মৃদু হেসে বলল, কি ব্যাপার শাহাদাত চাচা? শাহাদাত জোর করে জুভানের দিকে পত্রিকা এগিয়ে দিল। স্যার, আজকের পত্রিকা পড়েছেন? আরে না, পড়তে ইচ্ছে করছে না। আজকাল পত্রিকায় সত্য খবরের থেকে ভুয়া নিউজ ছাপা হয় বেশি, তাই পড়ার ইচ্ছেটাই নেই। জুভান কিছুটা অবাক হলো। অনিচ্ছা সত্ত্বেও পত্রিকা হাতে নিল সে। শাহাদাত জোর করে জুভানের দিকে পত্রিকা এগিয়ে দিল। জুভান কিছুটা অবাক হলো। অনিচ্ছা সত্ত্বেও পত্রিকা হাতে নিল সে। শাহাদাতের দিকে এক নজর তাকিয়ে পত্রিকায় চোখ দিল। বলে উঠল, হোয়াট দ্য, এসব কি? আমি আর ঐশী, লাইক সিরিয়াসলি? জুভান চমকে উঠল। ওর চোখে মুখে রাগের আভাস। চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে যেন। জুভান শাহাদাতের দিকে তাকিয়ে বলল, কোন নিউজ চ্যানেল এটা? অবাকের চরম মাত্রায় পৌঁছে জুভানের হিতাহিত জ্ঞান যেন লোপ পেয়েছে। চোখ একটু পেপারের উপরের দিকে নিলেই সে নিউজ চ্যানেলের খোঁজ পেয়ে যাবে। তাও বোকার মতন শাহাদাতকে জিজ্ঞেস করল। শাহাদাত মাথা নিচু করে ভয় ভয় গলায় বলল, ড্যাম, ওদের স্টুপিড হেডকে আমার সামনে হাজির করো 1 ঘন্টার ভিতরে। জুভান মাথার চুলগুলো দুহাতে খামচে ধরল। হঠাৎ করে ওর কিছু একটা মনে পড়ল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, শিট, ঐশী, ও নো। জুভান কফির কাপ আবার জায়গায় রেখে দিয়ে বিছানা ছাড়ল। কাবার থেকে টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। জুভান যত দ্রুত পারে গাড়ি চালিয়ে ঐশীর বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। পারলে ও উড়ে চলে যায় ঐশীর দিকে। না জানি ঐশী এখন কতটা সাফার করছে। জুভান এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে ঐশীর ফোনে কল দিয়ে যাচ্ছে। মুখ দিয়ে বিড়বিড় করে বল, ড্যাম, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, স্টুপিড। কিন্তু বারবার ফোন নট রিসিভেবল আসছে। জুভান রাগে ফোন সিটের পাশে ছুঁড়ে ফেলে দিল। ঠোঁটের উপরে ঘামটুকু মুছে নিয়ে ঝাপসা চোখে সামনে তাকালো। মনে মনে একটাই চাওয়া তার, মেঘবালিকা যেন কিছুতেই ভেঙে না পড়ে, যাই হয়ে যাক না কেন। জুভানের গাড়ি এসে থামে ঐশীর বাসার সামনে। জুভান গাড়ি পার্ক না করেই ঝটপট নেমে দাঁড়ায় গাড়ি থেকে। চাবি হাতে নিয়ে দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। হন্ততন্ত হয়ে 2 তলায় যেতেই ঐশীর বাসার তালা দেওয়া দেখে। জুভান তালা দেখে চার পরনায় অবাক হয়। এক মুহূর্ত কাল বিলম্ব না করে সিঁড়ি বেয়ে 1 তলায় গিয়ে কলিং বেল বাজায়। মালিক বউ এসে দরজা খুলে জুভানকে দেখে অবাক হয়ে মুখে হাত চেপে ধরে। চোখ দুটো রসগোল্লা করে ড্যাব ড্যাব করে জুভানকে আপাত মস্তক দেখেই যাচ্ছে। জুভান এসব পাত্তা না দিয়ে হাঁপানো গলায় বলে, ঐশী, ঐশী কই? ওর ঘরে তালা দেওয়া কেন? মালিক বউ ঐশীর কথা শুনে মুখ খিচে ফেলে, কিন্তু মুখে একদলা হাসি নিয়ে বলে, জুবান, জুবান গ্রেট সিঙ্গার আমার বাড়িতে। আসুন না, ভিতরে আসুন। আমি আপনার খুব বড় ফাঙ্কা। ওহ না, ফ্যান, ফ্যান। আপনি আমার ঘরে এসেছেন, আমার কত বড় সৌভাগ্য। ভিতরে আসুন না। জুভান মহিলার আদিক্ষেতা দেখে খুব বেশি বিরক্ত হলো। আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল, আমি এখানে খুশি গল্প করতে আসিনি। ঐশী কোথায় বলুন, আর না বললেও আপনার মুখ থেকে কি করে কথা বের করতে হয় তা আমি ভালো করেই জানি। মহিলা থতমত খেয়ে গেল। জুভানের এই রূপ দেখে কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, ঐশী, ঐশী, ও তো। জাস্ট শাট আপ।
কথা না ঘুরিয়ে সোজাসুজি বলুন ঐশী কই? আমি ঐশীকে বের করে দিয়েছি বাড়ি থেকে। চোখ মুখ খিচে একদমে বলে দিল মালিক বউ। জুভান চোখ কপালে তুলে বলল, মানে আপনি কি বের করে দিয়েছেন? আর ম্যাড? মালিক মাথা নিচু করে হাত কচলাতে লাগলো। জুভানের রাগে মাথার রগ ফুলে উঠল, কিন্তু এখানে সময় নষ্ট করা উচিত হবে না। তাই জুভান মহিলার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আমি আপনাকে পরে দেখে নেবো, মাইন্ড ইট। জুভান বেরিয়ে গেল ঘর থেকে। গাড়িতে উঠে গতি না দেখেই চালাতে লাগলো। এক আঙ্গুল দিয়ে কপাল চুলকিয়ে ভাবতে লাগলো, এখন কোথায় খুঁজবে ওকে? জুভান গাড়ি চালাতে চালাতে চারপাশে তাকাতে লাগলো। একটু দূরে গাড়ি চালিয়ে আসতেই জুভান একদিকে ভ্রু কুচকে তাকালো। রাস্তার একপাশে অনেক গোল করে ভিড় দেখা যাচ্ছে। জুভানের সন্দেহ লাগলো। গাড়ি এক সাইডে পার্ক করে সেদিকে এগিয়ে গেল। ভিড় সামনে দাঁড়াতেই সবাই জুভানের দিকে ঝুঁকে গেল। রাস্তার ফুটপাতে ঐশীকে দেখেই তার বুক ছ্যাঁত করে উঠল। ঐশী মাথা নিচু করে হাঁটু চেপে বসে আছে ফুটপাতের ময়লায়। জুভান সবাইকে জোরপূর্বক ঠেলে ঐশীর পাশে এসে দাঁড়ালো। ঝাপসা চোখে আলতো গলায় ডাক দিল, ঐশী। ঐশী জুভানের কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো। জুভান হতভম্ব হয়ে গেল। ঐশীর মুখের অবস্থা করুণ, চাপা কান্না করলেও চোখে মুখে জলে একাকার অবস্থা। জুভান অনুভূতিহীন ঐশীর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ঐশীর গালে হাত রেখে আদুরে গলায় বলল, আমি আছি তোমার পাশে, আমি আছি। জুভানের আশ্বাস শুনে ঐশীর এতক্ষণের জমে রাখা কান্না উপচে পড়ল মুখের উপর। ঐশী ফুপিয়ে বলল, ওরা ওরা আমায়। কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে, কিচ্ছু হবে না তোমার, আমি কিছু হতেই দেবো না। ঐশী ঝাপসা চোখে অপলকে তাকিয়ে রইল জুভানের চোখের পানে। ইতিমধ্যেই ওদেরকে ঘিরে ধরল মিডিয়ার লোকজন। জুভানকে ঘিরে ধরে একে একে প্রশ্ন ছুড়ল ওর দিকে। জুভান সেসব প্রশ্নের একটাও উত্তর দিল না। থমথমে মুখে উঠে দাঁড়ালো ঐশীর দিকে। সেসব প্রশ্নের একটাও উত্তর দিল না। থমথমে মুখে উঠে দাঁড়ালো ঐশীর দিকে, হাত বাড়িয়ে বলল, দাঁড়াও। ঐশী অবাক চোখে জুভানের দিকে তাকালো। জুভান আবারও বলল, আমি দাঁড়াতে বলেছি কিন্তু। ঐশী চারপাশে তাকালো। এমন বিরূপ পরিবেশ ও কখনোই পড়েনি, তাই সবকিছু সামলে উঠতে পারেনি ও। ঐশী জুভানের বাড়ানো হাতের দিকে এক ঝলক তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। জুভান ঐশীর হাত শক্ত করে আঁকড়ে ধরল। ঐশী উঠে দাঁড়ালো। জুভান ঐশীর হাত ধরে ভিড় ঠেলে গাড়িতে চড়ে বসল। জুভান ড্রাইভিং সিটে বসে ঐশীর দিকে ঝুঁকে এলো। ঐশী একটু অস্বস্তিতে পড়ে মাথাটা কিছুটা পিছিয়ে নিল। জুভান থমথমে মুখে ঐশীর সিট বেল্ট লাগিয়ে আবারও নিজের জায়গায় বসে পড়ল। গাড়ি গিয়ে থামল কাজী অফিসের সামনে। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল জুভানের দিকে। জুভান চুপচাপ ঐশীকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইতিমধ্যেই জুভানের গাড়ি অনুসরণ করে মিডিয়ার লোকজনও সেখানে এসে দাঁড়ালো। জুভান ঐশীর ডান হাত আঁকড়ে ধরে ভেতরে ঢুকলো। মাওলানার সামনে দাঁড়িয়ে বলল, দাদা নিকানামা রেডি করুন। ইতিমধ্যেই জুভানের কক্ষ থেকে 4 জন সাক্ষীও এসে দাঁড়িয়েছে। এর মধ্যে 2 জন ঐশীর পক্ষে সাক্ষী দিবে। নিকানামা রেডি হলে জুভান বাম হাতে কলম ধরে সাইন করে দেয়। তারপর কলমটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও সাইন করো। ঐশী এখনো বিস্ময় ভাবটা কাটিয়ে উঠতে পারেনি। সে ফ্যালফ্যাল চোখে জুভানের দিকে তাকিয়ে আছে। জুভান জোর করে ঐশীর হাতে কলম ধরিয়ে দিয়ে বলল, সাইন করো বলছি। জুভানের কড়া কথা শুনে ঐশী ঘোর থেকে বেরিয়ে এলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। কথাটা শুনে জুভান সহ সেখানে উপস্থিত বাকি সবাই অবাক চোখে ঐশীর দিকে তাকালো। ঐশী পুনরায় চোখ মুছে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। জুভান তীক্ষ্ণ চোখে ঐশীর দিকে তাকালো। বুকে দুহাত গুটিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বলল, তা কারণটা জানতে পারি কি? ঐশী আশেপাশে ঐশীর এমন অস্বস্তি দেখে এক হাঁপ ছাড়ল। আচমকা ঐশীর বাম হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো কোথাও। ঐশী একটু অবাক হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। জুভানের সাথে পা মেলালো। জুভান ঐশীকে একটা রুমে এনে ছেড়ে দিল। ছিটকিনি উপরে তুলে দিয়ে ঐশীর সামনে সোজাসুজি হয়ে দাঁড়ালো। বেশ কয়েক নিঃশ্বাস ছেড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তারপর ঐশীর দিকে তাকিয়ে মোলায়েম সুরে বলল, নাও টেল মি দ্য রিজন। ঐশী কোনরূপ ভনিতা না করেই বলে দিল, আপনি কি ভেবেছেন আপনি সারাদিন সারা রাত বাড়িতে সো কল্ড মেয়েগুলো এনে ফুর্তি করবেন আর আমি সারা বাড়ি আপনার বউ হয়ে ঘুরে বেড়াবো? আপনি যদি এসব ভেবে থাকেন তাহলে সেখানেই আটকে যান। এমন হলে আপনাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না।
জুবান ভ্রু নাচিয়ে ঐশীর কথা শুনছিল। ঐশী সম্পূর্ণ কথা শেষ হবার পর জুবান তীক্ষ্ণ চোখে বলল, এটাই তো সমস্যা, রাইট? ঐশী মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। জুবান আঙ্গুল দিয়ে কপাল কুঁচকাল, তারপর কোমরে এক হাত দিয়ে ঐশীর দিকে তাকিয়ে বলল, ওকে দেন আমরা একটা ডিল করব। ডিল? হ্যাঁ ডিল, এই বিয়ে একটা সমঝোতা হবে। মানে? ঐশী অবাক হয়ে প্রশ্ন করল। জুবান সোজাসুজি হয়ে বলল, বিয়ের পর আমি বাড়িতে কোনো মেয়ে আনবো না, এমনকি আমার লাইফেও তুমি ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে থাকবে না। আমরা দুজন একই বাড়িতে থাকবো কিন্তু আলাদা। তুমি এক রুমে থাকবে আর আমি এক রুমে থাকবো। তোমার লাইফে আমি জবরদস্তি করবো না, তেমন তুমিও করবে না। কিন্তু যদি কখনো তোমার মনে হয় আমাদের একসাথে থাকা উচিত না, দেন একটাই পথ বেছে নেবো, সেটা হচ্ছে ডিভোর্স। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যদি কখনো তোমার মনে হয় তুমি আমার প্রেমে পড়েছো, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি সেদিন তোমায় ফিরিয়ে দেবো না, কথা দিলাম। তো বলো, ডিল মঞ্জুর? ঐশী হতবাক হয়ে জুবানের দিকে তাকিয়ে আছে। এমন ডিল সম্পর্কে ও কখনোই শোনেনি। ঐশী কিছুক্ষণ চিন্তা করলো, শেষ পর্যন্ত সব দিক ভেবে বলল, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব, তবে হ্যাঁ, ডিলের কথা যেন না ভোলেন। তাহলে কিন্তু? ভুলবো না, মাইন্ড শার্প আমার, তোমার মতন না। এখন চলো। আপনি কিন্তু আমায় অপমান করছেন। আস্তাগফিরুল্লাহ, জীবনেও না। ঐশী জুবানের কথা বলার ভঙ্গি দেখে হেসে দিল। অতঃপর দুজনের প্রণয়ের ঘণ্টা বাজল। ঐশী এবং জুবান বেঁধে গেল এক অমূল্য সম্পর্কে। ইতিমধ্যে মিডিয়া তোলপাড় হয়ে গেছে ওদের বিয়ের খবরে। একটু আগে যারা ওদের চরিত্রে আঙ্গুল তুলছিল, এখন তারাই তাদের স্বাগতম জানাচ্ছে। জুবানের বন্ধু বিহান গাড়ি চালাচ্ছে, আর বাকি তিনজন অন্য গাড়ি দিয়ে জুবানের বাড়িতে যাচ্ছে। ঐশী মুখ ভার করে জানালার পাশে সেটে বসে আছে। জুবান ফোন স্ক্রল করছে আর চোখে ঐশীর দিকে তাকাচ্ছে। জুবানের মাথায় ঘুরছে নানান চিন্তা। বিয়ে হয়ে গেছে ওদের। হ্যাঁ, বিয়ে, কিন্তু এই মুহূর্তে এভাবে না আসলেও পারত। ঐশী যখন তাকে মন থেকে মেনে নিত, তখন ধুমধাম করে তার হৃদয় হরিণীকে নিজের ঘরে তুলত। কিন্তু এখন সবটাই বিগড়ে যাওয়া এক ঘুড়ির মতো, যার লাটাই একটা তুচ্ছ ডিলের উপর ভিত্তি হরিণীকে নিজের ঘরে তুলত। কিন্তু এখন সবটাই বিগড়ে যাওয়া এক ঘুড়ির মতো, যার লাটাই একটা তুচ্ছ ডিলের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। জুবান এসব ভেবেই এক দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ কুঠির, বাড়ির সামনে গাড়ি থামলো ওদের। জুবান আগে নেমে দাঁড়ালো। ঐশী নামতে গেলে জুবান বাধা দেয়। সে নিচে ঐশীর পাশে এসে ওর দিকে ডান হাত বাড়িয়ে দেয়। ঐশী মুখ কুঁচকে বলে, কি? আমি নামটা হেল্প করি? ডিলের কথা কি ভুলে গেছেন? না ভুলিনি, কিন্তু আমার অনেক শখ ছিল নিজের বউকে নিজের হাতে গাড়ি থেকে নামাবো, তারপর একসাথে বাড়িতে পা রাখাবো। কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে তুমি আমার বউ। তুমি এই শখ পূরণ না করলে আমাদের তাহলে আরেকটা বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। এখন কি করা যায়? জুবান মুখ ভার করে বলল। আর একটা বিয়ের কথা শুনে ঐশীর মুখ তেতো হয়ে উঠল। বিয়ের 1 ঘন্টা যেতে না যেতেই অন্য মেয়ের চিন্তা করছে। নির্লজ্জ লোক একটা। ঐশী অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে দিল। জুবান মৃদু হেসে হাত শক্ত করে আঁকড়ে ধরল। ঐশী একটু ব্যথা পেয়ে চোখ রাঙিয়ে বলল, আস্তে, ব্যথা পাচ্ছি। জুবান হাতের বাঁধন হালকা করে দিয়ে ঐশীকে গাড়ি থেকে নামালো। বাড়ির ভিতরে ঢুকতেই জুবানের বাকি বন্ধুরা ওকে ঘিরে ধরল। ওদের মধ্যে 2জন মেয়েও আছে। ওরা জুবানকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। জুবান মুচকে হেসে মাথা চুলকা, মুখ হা করে জুবানের দিকে তাকালো। জুবান দুষ্টুমি করে হাতের বাঁধন হালকা করতেই ঐশী জুবানের গলা 2 হাতে জড়িয়ে ধরল। জুবান বাঁকা হেসে বাড়ির চৌকাঠে পা রাখলো। ভেতরের ফটিক দিয়ে ঢুকতে গেলে ওদের উপর ফুলের লাল পাপড়ি এসে ঝরতে লাগলো। পাশ থেকে জুবানের বন্ধুরা মুখে হাত দিয়ে ওয়ে হয়ে জিও গায়ক সাহেব বলে চিল্লাতে লাগলো। ঐশী কিছুটা লজ্জা পেল, কিন্তু বাইরে কাঠিন্য ভাব এনে তাকিয়ে রইল জুবানের দিকে। জুবান সেসব পাত্তা না দিয়ে ঐশীকে নিয়ে সোফায় বসিয়ে দিল। ঐশীকে সোফায় বসিয়ে দিয়ে ঠাস করে ওর পাশে বসে গেল। কয়েকটা দম নিয়ে বলল, মেয়ে তো নয়, যেন বস্তা। বাপরে। ঐশী কটমটিয়ে তাকালো জুবানের দিকে, দাঁত খিচে বলল, আমার ওজন মাত্র 45 কেজি, আমি বস্তা? জুবান ঐশীর দিকে তাকিয়ে একটা কিউট করে হাসি দিল। ঐশী না চাইতেও সেই হাসিতে গলে গেল। জুবানের 2জন মেয়ে ফ্রেন্ড পুষ্পিতা আর অর্পণা এসে ঐশীর পাশে বসলো। ঐশীকে এক হাত দিয়ে পুষ্পিতা জড়িয়ে ধরে বলল, জুবান, কেন লাগছিস ওর সাথে? ছাড় তো, এই বাড়িতে মিষ্টি আছে। জুবান সোফায় পা ছড়িয়ে শুয়ে পড়ল। বলল, না না। এখন নতুন বউকে মিষ্টি মুখ করাবি না? জুবান ঐশীর দিকে তাকিয়ে বলল, নতুন কই,
অলরেডি ওর বউ হওয়ার 65 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। ধুর, বাজে বকিস না তো, কাউকে পাঠিয়ে মিষ্টি আনা। মিষ্টি আছে, ফ্রিজে দেখো। পুষ্পিতা বিরক্ত হয়ে বলল, তুই কখনো শুধরাবি না অর্পণা, যা ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয়। অপর্ণা সোফা থেকে উঠে জুভানের পিঠে এক ঘা বসিয়ে চলে গেল। জুভান পিঠ খুঁজতে খুঁজতে বিড়বিড় করলো, এই মেয়েটার হাত চলার অভ্যাস কখনোই যাবে না, দেখবি ওর জামাইয়ের সেকেন্ডে সেকেন্ডে মারবে, ডাফার কোথাকার। ঘরের বাকি সবাই হেসে উঠল। বিহান ঐশীর পাশে এসে দাঁড়ালো। ঐশীর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, ভাবি, এটা আমার পক্ষ থেকে গিফট, তোমার জন্য শাড়ি। ঐশী মুচকি হেসে প্যাকেটে হাত নিল। অতপর নানান ঝামেলা পার করে ঐশীর রুমে এসে বসলো। জুভানের বান্ধবীরা ঐশীকে জুভানের রুমে এসে দিয়ে গেছে। ওরা এই বিয়ের ডিল সম্পর্কে জানে না, আর ঐশী চায় না ওরা জানুক, তাই কোনো বাধা দেয়নি। জুভানের সব ফ্রেন্ড আজকে এই বাড়িতেই থাকবে, তাই ঐশী এখন জুভানের রুমে ঘুমানো ছাড়া আর কোনো উপায় নেই। ঐশী বিছানায় বসে আছে ঠোঁট ফুলিয়ে। সবকিছু অসহ্য লাগছে। জুভানকে মেনে নিতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু যেই ছেলে কাল অব্দি মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াতো সেই ছেলে বিয়ের পর হুট করে ভালো হয়ে যাবে। তার কি গ্যারান্টি? ঐশী তাই জুভানকে এখনো বিশ্বাস করে উঠতে পারেনি। একটু পর জুভান রুমে এসে প্রবেশ করলো। ঐশীকে বিছানার উপর দেখে ঠোঁটে হাসি ফুটল। ছিটকানি আটকে দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ও। ঐশী মাথার ঘোমটা সরিয়ে জোরে শ্বাস নিল। দম বন্ধ হয়ে আসছিল এত সময়, এখন শান্তি লাগছে। জুভানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে ঐশী মুখ ঘুরিয়ে সেদিকে তাকালো। সঙ্গে সঙ্গে ছি বলে মুখে হাত চেপে ধরল। জুভান অবাক হয়ে পিছন ফিরল, বলল, হোয়াট? ঐশী চোখ খিচে বলল, পাগল আপনি? এভাবে হাফ অ্যাডম হয়ে দাঁড়িয়ে আছেন কেন? জুভান একবার নিজের দিকে তাকিয়ে হাসলো। উদম শরীর, শুধু একটা 3/4 প্যান্ট পরে আছে ও। জুভান বাঁকা হেসে বলল, তোমারই তো হাজবেন্ড, দেখলে প্রবলেম নেই। হাজবেন্ড? ঐশীর বুক ধক করে উঠল। যাকে এত বছর নিজের কল্পনায় ভিতয় এই নিয়তি তাদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। কবে ভাঙবে এই দেয়াল? নাকি এই দেয়াল কখনোই ভাঙবার নয়? হেই! ঐশীর সামনে চুটকি বাজিয়ে বলল জুভান। ঐশী ধ্যান ভেঙে জুভানের দিকে তাকালো। জুভান দুহাত ঐশীর দুপাশে রেখে ওর দিকে ঝুঁকে আছে। ঐশী জুভানকে এতটা কাছে দেখে এক ঢোক গেল। থতমত খেয়ে বলল, আপনি এত কাছে কেন? ডিলের কথা? ঐশীর কথার মাঝখানে জুভান সরে এলো ওর থেকে। ফুস করে এক নিঃশ্বাস ছেড়ে বলল, ইয়া ডিল, মাই ব্যাড লাক। ঐশী ভ্রু কুচকে তাকালো জুভানের দিকে। জুভান সেসব পাত্তা না দিয়ে কাবার থেকে একটা 3 পিস বের করে ঐশীর দিকে এগিয়ে দিল, বলল, দৃশ্য ড্রেস এনেছিল তোমার জন্য, ফ্রেশ হয়ে এসো। ঐশী মাথা হেলিয়ে চট করে জুভানের কাছ থেকে প্যাকেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আষাঢ়ের সকাল। সকাল হতেই হঠাৎ রোদ, তো আবার হঠাৎ বৃষ্টি ঝরছে আকাশ থেকে। ঐশী এখনো বেঘরে ঘুমে। কাল রাতে অচেনা জায়গায় ঘুমোতে অনেক বেগ পেতে হয়েছে ওর, তাই এখনো বিছানায় শটান হয়ে শুয়ে আছে। জুভান মুখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। বিছানার দিকে চোখ যেতেই ওর চোখ স্তব্ধ হলো। পানির নয়, বরং অজানা এক তৃষ্ণা পেল। জুভান গুটি কয়েক ঢোক গিলে ঐশীর পায়ের কাছে বসলো। প্লাজো পায়জামা পরায় ঐশীর পা এখনো অনেকখানি দৃশ্যমান। মেয়েলি ফর্সা পা দেখে জুভানের ভেতর তোলপাড় হয়ে উঠল। তবে এই তোলপাড় কোনো কামনার প্রকাশ নয়, বরং পবিত্র ভালোবাসার ফলস্বরূপ। কিন্তু জুভান নিজেকে সামলাতে জানে, সে কখনোই চাইবে না ঐশীর মতের বিরুদ্ধে যেতে। ও চাই তার মেঘবালিকা হাসুক, বাঁচুক, একসঙ্গে ওরা পার্থক্যের আকাশ দেখুক। জুভান সারা জীবন তার মেঘবালিকার পবিত্র মুখশ্রীর দিকে তাকিয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবে। জুভান সেসব ভেবে মাথা ঝাড়া দিল। খুব আলতো হাতে ঐশীর পায়জামা ঠিক করে দিল। ঐশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শিহরণ খেলে গেল ওর মনে। এতটা পবিত্র কেউ হয়? এতটা মায়া কারো মুখে থাকে? জুভান মুখ অন্যদিকে ঘুরিয়ে এলো, বিড়বিড় করে বলল, উফ, মনে রীতিমতো ভূমিকম্প ডেকে আনলে বেশ ভয়ঙ্করী। সকালের নাস্তার জন্য সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মনে ভাবছে ঐশী একপাশে মাথায় ওড়না দিয়ে কিছু একটা চিন্তা করছে, আর প্লেটে অযথায় আঁকিবুকি করছে। হঠাৎ জুভান ঠাস করে এসে ঐশীর পাশে চেয়ার টেনে বসে পড়ল। ঐশী কিছুটা অবাক হয়ে জুভানের দিকে তাকালো। জুভান সেসব পাত্তা না দিয়ে প্লেট হাতে নিল। সার্ভেন্ট নাস্তা বেড়ে দিতে লাগলো। পুষ্পিতা খেতে খেতে আচমকা বলে উঠল, ঐশী, রাতে কোনো সমস্যা হয়নি তো?
ঐশী হতবাক হয়ে তাকালো পুষ্পিতার দিকে। জুভান পুষ্পিতার মাথায় চাটা মেরে বলল, মুখ সামনে কথা বল মেরি মা। তোর কি মনে হয় আমি ওর সাথে কিছু করেছি যে ওর ঘুমাইলে প্রবলেম হবে? পুষ্পিতা মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ সেটাই। জুভান থমথমে মুখে তাকালো ওর দিকে। দৃশ্য ফিচেল হেসে বলে উঠল, ওই জানোস, কাল রাতে বিহান আর আমি তোদের রুমে পাহারা দিতে চেয়েছিলাম, কিন্তু বেচারি ঐশী ভাবির কথা ভেবে আর দেইনি। আমার একমাত্র ভাবি, তাকে কি লজ্জা দেওয়া যায়? সবাই মিটমিটিয়ে হাসলো। আর ঐশী লজ্জায় মাথা নিচু করে খেতে লাগলো, যেমন সে তেমন তার বন্ধু বান্ধব, একটার মুখেও লাগাম নেই। জুভান ঐশীকে পর্যবেক্ষণ করে ওদের দিকে তাকালো, বলল, আরে বাদ দে, বেচারিকে কত লজ্জা ফেলবি? তোদের লজ্জা শরম নাই, ওর তো আছে। অফ যা এখন। সবাই জুভানের কথা শুনে ওয়ে হয়ে কি আন্ডারস্ট্যান্ডিং, বাহ। ঐশীদের কথা শুনে ফিক করে হেসে দিল। আর জুভান সেই হাসির দিকে তাকিয়ে রইল অপলক। মুগ্ধ হলো তার দু চোখ, উজ্জ্বলতা খেলে গেল চোখের মনিতে মনিতে। ঐশী ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। ফোন বের করে অনলের নাম্বারে কল দিল। দুবার রিং বাজতেই ওপাশ থেকে কেউ বিচলিত গলায় বলল, হ্যালো ঐশী, তুমি ঠিক আছো? এসব কি শুনছি? আরে ওকে? ঐশী এক নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ঠিক আছি। আমি কাল থেকে কতবার তোমায় ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন রিসিভ করোনি তুমি। আমার খুব চিন্তা হচ্ছিল জানো। এসব কথা ছাড়ো। শোনো, তুমি সাজ্জাদ হোসেনের কিছু তথ্য পেয়েছো? অনল এক নিঃশ্বাস ছেড়ে বলল, না, এখনো পাইনি। ওই ব্যাটার সিকিউরিটি গার্ড ছাড়া ঘর থেকে বের হয় না। রাবিশ। দেখো, মাথা গরম করলে চলবে না। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হি ইজ সো ডেঞ্জারাস ম্যান। ঐশী থমথমে গলায় বলল, আমি এখন মহা ফ্যাসাদে পড়েছি। জুভান স্যারের প্রত্যেক রুমে সিসিটিভি ক্যামেরা। আমি এখন ওয়াশরুমে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। আমার এখন এমন কিছু করা যাবে না যেটাতে জুভান স্যারের সন্দেহ হয়। বুঝতে পেরেছো ঠিক কি বলেছি? অনল কপাল চুলকে বলল। এখন ঐশী এক হাঁপ ছেড়ে বলল, আমি দেখছি কোনো উপায় বের করা যায় কিনা। ওকে, আমি এদিকটা খেয়াল রাখছি। ওকে, এখন রাখছি। ঐশী ফোন কেটে দেয়। বেসিন থেকে পানি নিয়ে মুখে এক আজলা পানি ছিটিয়ে ওয়াশরুমের থেকে বেরিয়ে যায়। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তখন জুভান বাইরে থেকে ঐশীর নাম ধরে ডাকতে ডাকতে ওর পাশে এসে দাঁড়ায়। ঐশী মুখ ঘুরিয়ে জুভানের দিকে তাকালো। জুভান হাত ঘড়ি ঠিক করতে করতে ব্যস্ত গলায় বলল, আমি বেরোচ্ছি এখন। তোমার যদি কোনো কাজ থাকে তুমি করে নিতে পারো। আমার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ঐশী মাথা হেলিয়ে সায় দেয়। জোভান যাওয়ার আগে ঐশীর মুখের দিকে এক ঝলক তাকায়। ঐশীর মুখ খুব চিন্তিত দেখাচ্ছে। জোভান ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার কথা চেষ্টা করছে। একটু পর ঐশীর কাছে এসে ঐশীর গালে আলতো করে হাত রাখে ও। ঐশী অবাক হয়ে জোভানের দিকে তাকায়। জোভান আদুরে গলায় বলে, ভয় পেও না, বাসায় অনেক সার্ভেন্ট আছে, ওরা তোমার খেয়াল রাখবে। আমি খুব জলদি আসার চেষ্টা করব। ঐশী সেসব কথা শুনে কিছুটা বিস্মিত হয়। জোভানের এসব আদরে কথা শুনে ঐশীর মন না চাইতেও গলে যায়। এই মানুষটা আসলেই অদ্ভুত, খুব বেশি রহস্যময়। এক এক সময় তার এক এক রূপ, কখনো খুব রাগী, আবার কখনো এক পাগলা প্রেমিক। ঐশী জোভানের দিকে তাকিয়ে মাথা হেলিয়ে সায় দেয়। জোভান ঐশীকে বিদায় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুর হয়ে এসেছে। বর্ষার ঘরের জানালা ভেদ করে এক টুকরো আলো এসে গড়াগড়ি খাচ্ছে ঐশীর কোল জুড়ে। ঐশী সোফায় বসে টিভি দেখছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। ঐশী এগিয়ে যায়। সার্ভেন্ট দরজা খুলে দেয়। কে এসেছে দেখতে ঐশীর এগিয়ে যায়। সার্ভেন্ট দরজা খুলে দেয়। কে এসেছে দেখতে ঐশীর এগিয়ে যায় সেদিকে। 3 জন লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। সার্ভেন্ট ওদের আসার কারণ জিজ্ঞেস করলে এক লোক বলে উঠল, আমাদের জুহান স্যার পাঠিয়েছে বাড়ির সব সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য। অতঃপর বাড়ির প্রতিটি রুমের সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হলো। ঐশী স্থির হয়ে তাকিয়ে দেখল শুধু এসব। কোথাও যেন একটা কিন্তু থেকে যাচ্ছে। সব বাধা এভাবে নির্মূল হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত। ঐশী রুমে বসে মাথায় হাত চেপে এগুলোই চিন্তা করছে। আচ্ছা, কোনো ক্রমে কি জুভান ওর খুলের ব্যাপারটা জেনে গেছে? না না, তা কেন হবে? তাহলে তো জুভানের নানা প্রশ্নের সামনে ঐশী টিকতেই পারত না। মাথায় নানান চিন্তা ঘুরছে, কিন্তু তাদের উত্তর কিছুই ভেবে পাচ্ছে না ঐশী। হঠাৎ ঐশীর ফোনে রিং বাজলো। ঐশী ধ্যান ভেঙে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। বলো অনল।
ঐশী, একবার দেখা করতে হবে। আমি কিছু ইনফরমেশন পেয়েছি। ও, কখন ফ্রি আছো? এখনই আসো, আমি ওদের হিডেন জায়গাটা ওয়েট করছি। ঠিক আছে, আমি আসছি।